ছাত্রের জন্য আপনি পড়াতে চান, হ্যাঁ, আপনি আসলে চলেন কিভাবে? এই যে আপনার পড়াশোনা শেষ হয়েছে মোটামুটি 2-3 বছর না আরো বেশি হবে, হ্যাঁ, এরপর থেকে আপনি কিভাবে চলছেন সেটা একটু বলেন। বা ভাতের জায়গাটাতে কেন আসলেন আপনি? ঠিক আছে, সোজা আমার 2018 সালের 2 ফেব্রুয়ারি মেবি মাস্টার্সের রেজাল্ট দিয়েছে। হ্যাঁ, তো আমার অনার্সের রেজাল্টটাও ভালো ছিল, মাস্টার্সের রেজাল্টটাও ভালো ছিল। তো আমি ভাবলাম যে একটু ভালো করে পড়াশোনা করলে, চাকরির প্রিপারেশনটা নিলে আমার মনে হয় ভালো একটা চাকরি হবে। বিশেষ করে সবারই এটা স্বপ্ন থাকে যে একটা সরকারি চাকরি হোক ভালো। তো আমার রেজাল্টটা ভালো ছিল, সেই দিকটা থেকেই আমি আসলে চাচ্ছিলাম যে ভালো কিছু করা। সেজন্যই আমি আসলে খুব হার্ড ওয়ার্কিং করছি, পড়াশোনা করছি, চাকরির প্রিপারেশন নিছি। উডবার্ন লাইব্রেরিতে গেছি সকালবেলা, তারপর দুপুরে শুধুমাত্র রুটি খেয়ে ওখানে থাকছি সারাদিন, তারপরে সন্ধ্যার সময় বেরিয়ে আসছি। হ্যাঁ, লাইব্রেরিতে এখন আমার নাম এন্ট্রি করা আছে, আপনারা দেখলে ওখানে দেখতে পারেন। তো এটা সব ছাত্ররই আসলে স্বপ্ন যে ভালো রেজাল্ট করার পরে একটা ভালো চাকরি ডিজার্ভ করে, এরকম একটা। তো সেই জায়গাটা থেকে আমারও এরকম একটা স্বপ্ন ছিল যে আমার যেহেতু রেজাল্টটা ভালো, অনার্সে আমি ফার্স্ট হলাম, মাস্টার্সেও আমার রেজাল্টটা ভালো হলো, তো আমি চাচ্ছিলাম যে ভালো একটা চাকরি, মানে আমার জন্য সুইটেবল হয় এরকম একটা চাকরি আসলে দরকার। সেই দিকটা থেকে আমি তখন পড়াশোনা করলাম, তখনও আমি একটা টিউশনই করতাম। হ্যাঁ, টিউশনি করেই চলতাম। আর মাঝে 18-19 সাল এভাবেই চললাম। 20 সালে এসে যখন দেশ বন্ধ হয়ে গেল, 19 সালে কিন্তু আমি কয়েকটা চাকরি পরীক্ষায় টিকলাম। তখন আমার কনফিডেন্সটা আরও বেড়ে গেল যে আমি বুঝি পড়াশোনা করলে হয়তো ভাইবা থেকে বাদ হয়ে যাচ্ছি। তো আমি মনে করলাম আমি বুঝি পড়াশোনা করলে আরও ভালো কিছু করব। হ্যাঁ, তো সেই দিকটা থেকে আমি আরও ভালো পড়াশোনা করা শুরু করলাম। আর তখনই এই আমাদের কোভিডটা এসে সব কিছু, সারা বিশ্ব তো বন্ধ হয়ে গেল, এটা তো সবার মেনে নিতে হবে। তো আমিও মেনে নিলাম, নিয়ে আমিও বাসাতেই পড়াশোনা করলাম, পড়াশোনা শুরু করতেছি। আর এদিকটায় আমার যে টিউশনিটা ছিল ওটাও করতেছি। আর চাকরির পরীক্ষাগুলো হচ্ছে না, চাকরির পরীক্ষাগুলো হচ্ছে না। আমি ভাবলাম যে এগুলো সব কাটিয়ে উঠলে তারপর তো চাকরি পরীক্ষা হবে। এর মধ্যে যতগুলো সার্কুলার দিচ্ছে সবগুলো সার্কুলারই আমি অ্যাপ্লাই করে রাখতেছি, যে করোনার পরেও আবার আমাদের সার্কুলার দিল, সুযোগ দিয়ে দিল যে নভেম্বর পর্যন্ত আমরা অ্যাপ্লাই করতে পারব। তো আমি তখনও সবগুলোই অ্যাপ্লাই করে রাখলাম যে যদি কোথাও হয়, বা আমার তো প্রিপারেশন ভালো আছে, পরীক্ষা দিতে দিতে আমার চাকরি হয়ে যাবে। তো 20 সালের মার্চে এসে 25 মার্চে এসে বন্ধ হয়ে গেল সব কিছু। আর এদিকে আমার কিছু 1 মাস পরে আমার বাবার করোনা হয়ে আমাদের ছোট্ট দোকানটা বিক্রি করে দিল। তো তখন বাবা বললো আমাকে যে বাবা তুমি আর এত চাকরি বাকরির চিন্তা ভাবনা করো না, ভালো কিছু তুমি আপাতত যা পাইবা তাই করো। তো ওনার কথা শুনে আমারও ভিতরটা নেড়ে উঠল যে না, আমিও যা পারি তাই করি। এরপরে আমি ঢাকায় চলে গেলাম। ঢাকায় গিয়ে আমার বন্ধু ওখানে থাকে, ও ডাইনিংয়েই থাকতো। তো আমিও ওর কাছে, মানে ওর পায়ের কাছে একটা জায়গায় চেয়ারের কাছে ঘুমাতাম। আমরা দুজন ওই এক খাবারটাই ভাগাভাগি করে খাচ্ছিলাম। যখন আমি ঢাকায় থাকতাম তখন আমার এই বন্ধু আলমগীর ভাই, এই লড়াই সংগ্রামগুলো এখানে যতগুলো স্টুডেন্ট আছে যারা চাকরি করতেছে, আমরা এই সংগ্রামগুলো করে এসেছি। আপনি একটু এই যে ভাতের বিনিময়ে পড়াইতে চান, এই আইডিয়াটা কিভাবে আসলো, কেন আসলো, আমি শুনেছি বলে ওই দিকটা যাই। আমরা জানি আপনি বলেছেন, আপনি অনেক টেলিভিশনে আপনার লড়াই সংগ্রামের কথা বলেছেন, আপনার মায়ের সংগ্রামের কথা বলেছেন, আমরা সবই জানি। আমাদের এখন জানার জায়গাটা হচ্ছে যে এই যে আপনি কত তারিখে, এটা 22 কি 25 জানুয়ারি আপনি পোস্টারটা দিয়েছেন, 21 তারিখে দিয়েছেন। এর আগে আপনি দেননি কেন, বা 21 তারিখে আপনি এই আইডিয়াটা কেন আসলো আপনার, যে আপনি এইটা একটু বলেন। কারণ একটু বলি, আপনি যেহেতু জহুরুলনগরে থাকেন, ওই কলেজ এলাকা অসংখ্য এরকম প্রাইভেট পড়ানোর বিজ্ঞাপন আমরা দেখি, ছাত্ররা টিউশন, আমরা নিজেরাও টিউশন করছি ইউনিভার্সিটি লাইফে। এখন বিষয়টা হলো যে এই জায়গাটা আপনি একটু ক্লিয়ার করবেন যে আপনার এইটা কেন আপনি লিখলেন। আচ্ছা, ঠিক আছে, এইটা একটু ক্লিয়ার করবেন। তো আমি ঢাকা থাকতে গার্মেন্টসেও জব করলাম। গার্মেন্টসে জব করে আমাকে রাতের বেলা ওনারা ডিউটি দিলেন। তো এখানে আমার চাকরি পরীক্ষাগুলো দিতে অসুবিধা হচ্ছিল, সেই জন্য আমি ভাবলাম যে বগুড়ায় গিয়ে যদি কষ্ট করেও থেকে আবার পড়াশুনো করা যায়, তাইলে আমার মনে হয় আবার ভালো চাকরি হবে। সেই জন্য আমি বগুড়ায় ফিরে আসলাম। বগুড়ায় ফিরে এসে আমার সব ফ্রেন্ড সার্কেলদের সাথে যোগাযোগ করতেছি যে ভাই আমার একটা টিউশনি লাগবে, তোরা আমাকে টিউশনি দে।
তো সবাই একই কথা বলতেছে যে এই সিচুয়েশনে নতুন করে টিচার নেওয়া হচ্ছে না, ওই পুরাতন টিচারটাই পড়ানো হচ্ছে, তবুও যদি আমরা পাই তোকে আমরা দিয়ে দেব। তো এভাবে 6-7 মাস চলতেছে, আমার আসলে টিউশনি হচ্ছে না এরকম একটা ব্যাপার। আমি একটা টিউশনি পেলাম 1500 টাকা, সেটা হলো নুরানি মোড়ে। ওনাদের সাথে কথা হলো, ওনারা 1500 টাকা দিতে চাইলেন। তো 1500 টাকা দিয়ে আমি টিউশনিটা করতেছিলাম। ওই 1500 টাকা দিয়ে আমি চলাফেরা করতেছি, আবার বন্ধুদের থেকে টাকা ধার করে যখন আবার দেশে সব কিছু খুলে দিল, আমাদের চাকরি পরীক্ষাগুলো নিচ্ছে, তো তখন আমি চাকরি পরীক্ষাগুলো দিতে চাই। আমার বন্ধু বান্ধবের থেকে বেশিরভাগ টাকা ধার করি, বা এই 1500 টাকার মধ্যে যে 2-1টা পরীক্ষা দেওয়া যায় বা আমার আনুষঙ্গিক বিষয়গুলো মেটানো যায়, এটা আমি মেটানোর চেষ্টা করি। হ্যাঁ, তো এই 6-7 মাস ধরে আমার খাওয়া দাওয়ার গড়বড় হয়ে যাচ্ছিল, আমার শরীরটা একেবারে খারাপ হয়ে যাচ্ছে। আমি বাড়িতেও যোগাযোগ করে বলতে পারতেছি না যে আমার একটু টাকা পয়সা লাগবে, ওদিককার আমাদের বাড়ির অবস্থাও শোচনীয়। আবার এদিকে টিউশনিও পাচ্ছি না, এদিকে আবার একটা টিউশন। বাসায় যে বাসায় থাকেন সেই বাসার মালিক এখন তো কথা বলেন আমি যে বাসাটায় থাকি, ওনারা আমাকে থাকতে দিয়েছে, শেল্টার দিয়েছে শুধু থাকার জন্য। ওনারা, আমি যখন ওনাদের বাসায় উঠি, হাতে পায়ে ধরে উঠছি যে আমার আসলে মেসে থাকলে সমস্যা হচ্ছে, যে টিউশনি করে চলা আবার হলো পড়াশোনাও করা, সব দিকেই সমস্যা হয়, একটা মাত্র টিউশন। তা আপনাদের বাসায় যদি থাকতে দিতেন তাহলে আমার আসলে এই মানে মেস ভাড়াটা বেঁচে যেত। সেজন্যই আমি ওনাদের বাসাটায় গিয়ে উঠলাম, আর ওনারা আমাকে থাকতে দিলেন। আর ওনারা গোটা ফ্যামিলি নিয়ে ঢাকাতে থাকেন, বগুড়ায় থাকেন না। ওনারা মাঝে মাঝে ঈদের সময় শুধু আসেন এখানে ঈদ করতে, বা হয়তো বা 2-3 মাস পর পর আসেন। বেসিক্যালি জানতে চাচ্ছি যে এই বিজ্ঞাপনটা আপনি কেন দিলেন ভাই, বুদ্ধিটা কোথা থেকে আসছে? আচ্ছা, ঠিক আছে। তো আমি যখন 1500 টাকায় চলতেছিলাম, ভাই আপনার যেটা প্রশ্ন করছে ওটা উত্তর দেন। না আমাকে তো বলতে হবে। না, আপনি বলেছেন তো ভাই গোটা বাংলাদেশ জানে, আপনি বিশ্বকে জানিয়ে দিয়েছেন, আপনি শুধু ভাতের বিনিময়ে পড়াইতে চান, এটা আপনি প্রিন্ট করছেন কোত্থেকে? আচ্ছা, আমি বলি। হ্যাঁ, ওইটা বলেন। রাতের বেলা আমাকে ওই টিউশনটাই ভাত দিচ্ছে, আমার সকালবেলা আর দুপুরবেলা খাওয়া হচ্ছে না। এই 1500 টাকায় আমার হচ্ছে না, ঢাকায় যাওয়া আসা, আবার বন্ধুদের থেকে আমি ধারও করতেছি, এদিকে আবার টিউশনই পাচ্ছিও না। আমি মেডিকেলে গেলাম, ডাক্তার দেখালাম, আবার এমনি স্থানীয় দোকানেও গেলাম, ডাক্তার দেখালাম যে স্যার আমার হয়েছে কি আসলে দেখেন। তো উনি বললো যে তোমার মনে হয় খাওয়া দাওয়াটা ঠিক হচ্ছে না, সকাল দুপুরে এসব মনে হয় রাতের বেলা এসব খাওয়া দাওয়া ঠিক হচ্ছে না, তুমি একটু ভালোভাবে খাওয়া দাওয়া করো, আর ক্যালসিয়ামের ওষুধ খাও। হ্যাঁ, তো আমি ভাবলাম যে আমার তো খাওয়া দাওয়াটারই সমস্যা হয়ে যাচ্ছে, আমি সকালবেলা খেতে পাচ্ছি না, দুপুরবেলা খেতে পাচ্ছি না, শুধুমাত্র রাতে টিউশনি করতে গিয়ে ওইখানটায় আমার ভাত খাওয়া হচ্ছে, আর সকালে হয়তো বা চিড়া বা পাউরুটি এরকম করে খেয়ে থাকতে হচ্ছে। তো আমার মনে হলো যে সব দিক থেকেই টিউশনি পাওয়া যাচ্ছে না। আবার এদিকে কোম্পানিগুলোতেও আমাকে আর্টস ব্যাকগ্রাউন্ড দেখে নিচ্ছে না, আবার কোনো প্রতিষ্ঠানেও নতুন করে এমপ্লয়ি নিচ্ছে না। এই বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও আবার যাদের চাকরি আছে তাদেরই চলে যাচ্ছে, আমাকে নেবে কীভাবে? তো আমি ভাবলাম যে আমার শরীরটা যখন খারাপ হয়ে যাচ্ছে, তো শুধুমাত্র যদি ভাতের বিনিময়ে আমাদের বাসার আশেপাশে কেউ পড়ায় তাহলে তবুও আমি পড়াবো। এই চিন্তা ভাবনাটা করে আসলে আমি আমার নিজের মাথা থেকেই এটা বুদ্ধি আসলো যে শুধুমাত্র ভাতের বিনিময়ে যদি আশেপাশে কেউ দুবেলা ভাতের বিনিময়ে আমাকে দিয়ে পড়িয়ে নেয় তাহলে আমার একটু সুবিধা হয়, আমার শরীরটাও বেঁচে যায়, আসলে আমার ইনকামের সোর্সও নাই, আপাতত আমি চলার চেষ্টা করি, আসলে আমার শরীরটা ঠিক হোক, আমি নিজেকে সার্ভাইভ করি, তারপরে তো আমি পরীক্ষাগুলো দিচ্ছি, আমার যে কোনো জায়গায় চাকরি হয়ে যাবে। তো আমি 8-10টা এরকম পোস্টার করে নিলাম একটা দোকান থেকে, ওটা মানে ফটোকপির দোকান থেকে আমি নিজেই নিজেই লিখছি যে ভাই আমাকে এভাবেই লিখে দেন, আমাদের বাসার আশেপাশে আমি আসলে এটা লাগাবো, লাগিয়ে কারো যদি চোখে পড়ে কোনো বাবা মার যে বাসার আশেপাশে থাকে তাহলে ও এসে আমাদের বাচ্চাটাকে পড়ায়, হয়তো বা পড়াইয়া সকালবেলা নাস্তাটা করে গেল, আবার দুপুরবেলা খাবারটা খেয়ে গেল। আসলে এই ধারণাটা থেকেই আমি এই পোস্টারটা লাগিয়েছি। ভাই আরেকটা বিষয় সুজন ভাই একটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে যে আপনি ফেসবুকে যে অশ্লীল যে পোস্টগুলো দিতেন বা কমেন্টগুলো করতেন, সেগুলো আমাদের কাছেও আছে, বা আপনি সেগুলো ডিলিটও করেছেন, তো এই বিষয়ে আপনার কি বক্তব্য? আচ্ছা, কি ধরনের অশ্লীল? আচ্ছা, এইটা তার আগে আপনি এটা একটু পড়েন, এটা কি আপনার লেখা? জি, আমার লেখা। আচ্ছা, এই যে আপনি লিখেছেন পড়াতে চাই লিখে পোস্টার লাগিয়েছি, মাশাআল্লাহ পর্যন্ত 4টা মেয়ে ফোন দিয়ে সরাসরি বিয়ে করতে চেয়েছে, মানুষ এতটা মানবিক হয় কি করে? আচ্ছা, এটা হলো আমার একটা
আমি একটা মানবিক দিকের মানে সমস্যার মধ্যে আছি, হাতেরই আমার সমস্যা হয়ে যাচ্ছে। আমি পোস্টার লাগাইছি, এখানে 2-3টা মেয়ে আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাই আপনি কি টিউশনি করবেন, এরকম বলতে তাইলে আপনি বিয়েই করেন না আমাকে, তাইলে একটু ভাত খেতে পারেন। হ্যাঁ, তো আমি ভাবলাম দেখেন তো আমার নিজেরই পেট বাঁচতেছে না, তো ওনারা আমাকে ফোন দিয়ে কেন এই কথা বলবে। হ্যাঁ, এই কথাটাই আসলে আমি এখানে লিখেছি। আচ্ছা, এইটা কি? এটা আপনি করোনা টিকা কি দিয়ে দিচ্ছেন? এটা আসলে আমি মানে এটা আপনি একটা ব্যাখ্যা দিবেন, এটা ব্যাখ্যা। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে ইয়োগা করি, জিমন্যাস্টিক্স করি, এটা নিজেই মানে ইউটিউব দেখে শিখেছি এটা। তো শেখার পরে তো আমি শারীরিক দিক দিয়ে সচেতন। আপনি তো ফোন ইউজ করেন আপনার বন্ধুর, আপনি ইউটিউবটা কবে থেকে ইউজ মানে দেখা শিখলেন? বন্ধু আমাকে অনেকদিন আগে থেকেই ফোন দিচ্ছে, আর এর আগে আপার ফোন ইউজ করতাম। আচ্ছা, হ্যাঁ, আমার আপার ফোন নিয়ে এসে ইউজ করতাম, সেটা আচ্ছা। আমি আপাকে ফিরিয়ে ঠিক আছে, দিয়েছি। হ্যাঁ, ইয়োগার ব্যাখ্যাটা বলবেন। আচ্ছা, তো ইয়োগা করতাম। তো আমার মধ্যে একটা স্বাস্থ্য সচেতনতা ব্যাপার আছে, এটা নিয়ে আমার ফেসবুকে ভিডিও আছে যে ইয়োগা কিভাবে করতে হয়। আমার একজন গুরুজি ছিলেন, উনি আমাকে শিখাইছিলেন ইয়োগাটা। হ্যাঁ, তো এই বিষয়টাই আসলে আমার এই যে কখনো আমি বোল্ড ছবি ছেড়েছি এটা ফেসবুকে, এটা আসলে আমার শারীরিক স্বাস্থ্য সচেতনতার ব্যাপারটা আমি ফুটিয়ে তুলেছি। এখানে অন্যভাবে মানে কাউকে কোনো ইনবক্সে গিয়ে খারাপ কথা বলা। আপনার ইনবক্সের কথা বলি না আলমগীর ভাই, এটা আপনি পাবলিকলি পোস্ট করেছেন। জি। পরে ডিলিটও করছে, কি স্বাস্থ্য ডিলিটও পরে ডিলিট করছে। হ্যাঁ, ছবিগুলো ডিলিট করছেন কেন? এই ছবি দিয়ে কি স্বাস্থ্য সচেতনতা আপনি দেখাচ্ছেন এটা একটু আমাকে বুঝান। Thank you. এবং প্রকাশ্যে সিগারেট খাওয়া ছবিগুলো দেখাচ্ছে, এটা দিয়ে আমি যাচ্ছি, ও আচ্ছা, যাচ্ছি। জি। আপনি এটা একটু বলেন, এখানে কি স্বাস্থ্য সচেতনতা আপনি দেখাচ্ছেন বলেন। আমি ইয়োগা করে এখনো ফিট আছি এত বছর বয়সে। ও, এটা আপনি দেখেন, এত বছর বয়স, আপনি তো আমাদের ছোট, তাই না? আচ্ছা, আপনি ব্যাখ্যা দিতে পারবেন? হ্যাঁ, ঠিক আছে, আপনি এটা কি বিয়ার আপনি খেয়েছিলেন? না, আমি খাইনি। এইটা আমি ছোট- যখন মেসে থাকতাম তখন ওনারা মেসে পার্টি করতেছিল, আমার বন্ধুর মেসে যখন থাকতাম ওনারা পার্টি করতেছিল। তো আমি আসলে বিয়ারের বোতলটা চিনি না, আমি মনে করছি এগুলো স্ট্যান্ড বা কোকা কোলা ওরা কিনছে। হ্যাঁ, তো সবাই ছবি তুলতেছে, আমিও ছবি তুললাম। তোলার পরে ওনারা খাওয়া দাওয়া শেষ। আমি কিন্তু বিয়ারও খাই নাই, আমি দেখিও নাই ওনাদের খাওয়া দাওয়া। আমাকে লাস্টে এসে বললো যে তুমি কি কোক খাবা নাকি? আমি বললাম যে না, আমি কোক খাই না ভাই, আমি আসলে সুগারটা খাই না। তো সেই দিক থেকে তো সেই জন্য ওনারা সবাই পোস্ট করলেন এরকম, তো আমিও ফান করে আসলে এটা পোস্ট করলাম। এটা আমার আসলে ফান করে জি, পোস্ট করেছেন। আমার আসলে ওটা খাওয়া দাওয়ারই নাই। আপনি আপনার এই এদিকে ধরুন। এটা কি? আচ্ছা, ওখানে কি স্ট্যাটাসটা লেখা আছে আপনি একটু পড়ে আমাকে। আচ্ছা, এখানে আসছে এটা আমাকে একটু মোলার গুণ বুঝান। হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? হ্যাঁ, আমি এসে গেছি তোমাদের লেপ গরম করতে। হ্যাঁ, তো মূলা খেলে, এটা মূলা নিয়ে আমাদের সবার মাঝে একটা মানে ফানিমূলক একটা জিনিস আছে। হ্যাঁ, যে মূলা যারা খায় আসলে পেট নষ্ট হয়, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো এই ফানটার করেই আমি আসলে মূলাটাকে দেখেছি যে হাই বন্ধুরা, শীত এসে গেছে, আমিও এসে গেছি আপনাদের এখন আপনি কি মূলা? না, আপনি কি মূলাকে মূলা? আমি বুঝেছি, আমি মূলাকে আমার আপনি নিজেকে বুঝিয়েছেন? বুঝেছি। হ্যাঁ, আমি আপনি আমার আপনাকে নিজেকে বুঝালেন? না, আমার নিজেকে বুঝেছি। আচ্ছা, এই যে আমি মূলায় দেখে বুঝেছি যে হাই বন্ধুরা, আমি এসে গেছি, আপনারা এখন এটা আপনারা খেতে পারেন এবং আপনারা লেপ গরম করতে পারেন। এটা একটা ফানি কি দিয়ে লেপ গরম? লেপ গরম কি খুব পজিটিভ অর্থ? আপনি আচ্ছা। জাতীয় বিশ্ববিদ্যালয়ে না, না, রাষ্ট্রবিজ্ঞানের লেপ- মাস্টার্স করেছেন, লেপ গরম করার আমি আপনি বলি। মিনিংটা বলেন। লেপ গরম করার বিষয়টা হলো, আমি বলি যে মূলা খেলে আমাদের সাধারণত একটা পেটের মানে গ্যাসের সৃষ্টি হয়। হ্যাঁ, তো না, গ্যাসের সৃষ্টি হয় না, আমি বলতে দেন কিভাবে লেপ গরম হয় আমি বলতেছি। তো মূলা খেলে আমাদের বিশেষভাবে মানে বিশেষ করে অ্যাসিডিটির একটা প্রবলেম দেখা দেয়, গ্যাসের প্রবলেম দেখা দেয়, তো দোষ পাক মারে ভাই, সুতরাং আমার কথা বলেন না কেন? পাদ মারে। হ্যাঁ। তো সেটাই আমি আসলে ওটাই বুঝিয়েছি। আচ্ছা, হ্যাঁ, ওটা বুঝিয়েছেন আপনি, ব্যাপক স্বাস্থ্য সচেতন, আপনি ইয়োগা বুঝালেন, আপনি মূলার গুণাগুণ বুঝালেন। এই যে আপার পুষ্টিহীনতার কি সমস্যা বলেন? আপার পুষ্টিহীনতার এটা কি? সমস্যা হলো, দাঁড়ান আমি বলি। ওটা আমার একটা ছোট ভাই। হ্যাঁ, হ্যাঁ, ওটা আমার একটা ছোট ভাই, ও নিজে থেকে ওর ছবিটা মানে ছেলে থেকে মেয়েতে নিয়ে আসছে। হ্যাঁ, ইসে। এটা কি ছেলে থেকে মেয়ে? হ্যাঁ, ছেলে থেকে মেয়েতে অ্যাপসে নিয়ে আসছে। হ্যাঁ, ও নিজের ছবি মানে ওর অ্যাপসে কেউ একটা মানে ওর ছবিতে এটা দিছে। তো ওর বার্থডে ছিল, তা আমি আবার ফান করে ওর বার্থডেতে ও আবার আমাদের মতো একটু চিকনা টাইপ, ওর ওজন কম। হ্যাঁ, তো আমি বললাম যে আবার স্বাস্থ্যহীনতায় ভুগছে, এটা মানে ও অ্যাপস দিয়ে বানাইছে, সেই জন্যই আসলে এটা ফানগুলো করে ওনাকে বার্থডে উইশ করে। আচ্ছা, প্রতি রাতে যে বিরিয়ানি রান্না করতেন বা ই করতেন, এ বিষয়ে বলেন। আচ্ছা, প্রতি রাতের বিরিয়ানির ছবিগুলো আমাকে দেখান।
বিরিয়ানির ছবিগুলো আমি তো এই ফোনে আছে, স্ক্রিনশট দেখাতে পাচ্ছি না। পুরা খাবারের গুলো মানে প্রতি রাতেই যে বিরিয়ানি আমি খাই না, এই ছবিটা আমাকে বিরিয়ানির দেখাতে হবে। রান্নার কথাগুলো বলেন। আপনি কেবল বললেন যে প্রতি রাতে আমি বিরিয়ানি রান্না করি। রান্নার খাবারের ব্যাপারটা বলেন। হ্যাঁ বলুন। আপনি ঢাকা থেকে বগুড়ায় আসছেন কবে? আমি ঢাকা থেকে বগুড়ায় আসছি প্রায় 7 মাস। 7 মাস হলো। হ্যাঁ, এই 7 মাসের মধ্যে আপনি এই যে ভাতের অভাবে স্ট্যাটাসটা পোস্টার বিজ্ঞাপনটা দিলেন যে আপনি ভাতের অভাবে ভাতের বিনিয়োগ করাতে চান, যে এই 7 মাসে আপনি মানে আপনার মানে না খেয়েছিলেন? না খেয়েছিলাম মানে আমি 7 মাস আগে আসছি, 6 মাস হয়ে গেল আমি ওখানটায় টিউশনটা করি, যে একটা টিউশনই করি। আমরা 1 মাস পরে এসে টিউশন 1 মাস পরে এসেই মানে 1 মাস খুঁজলাম, খুঁজে তারপরে 1 মাস পরে এসে টিউশনটা পেলাম। আচ্ছা, টিউশনটা পেলাম, সেখান থেকে আমি রাতের বেলা তো খাবার খাচ্ছিলাম, আর দিনের বেলা তখন থেকে আমার সকাল এবং দুপুরে খাওয়ার সমস্যা আছে। তখন থেকে আমি এক বেলায় বা চিরা বা পাউরুটি এরকম খাই। আচ্ছা। এখন এই যে আপনি পুলিশ সুপার মহোদয় আপনার সাথে অনেকক্ষণ কথা বলেছেন, আমাদের সাথে কথা বলেছেন, হ্যাঁ। উনি যে বিষয়টা বলেন এবং আপনি ভারত বলেন বা বিবিসি, ভারতের কি আনন্দবাজার, বিবিসি, হ্যাঁ, তারা কি বুঝিয়েছে আপনি বুঝতে পেরেছেন তো? আমি ওনাদের সাথে যোগাযোগ করে কোনো ইন্টারভিউ দেইনি। আচ্ছা। ওনারা যদি এটা নিজের থেকে ওনারা ছাপায়, এখানে আমি কি করব? আচ্ছা, আপনি কারোর সাথে কথা বলেন না, আমি কোনো কারোর সাথে আনন্দবাজার পত্রিকা কারোর সাথে কথা বলিনি, এরকম এভিডেন্স দেখাতে পারবে না। বিবিসির সাথে? বিবিসির সাথে বিবিসি আমাকে ফোন দিয়েছিল, ফোন দিয়ে বলতেছে যে আপনার একটা খবর ভাইরাল হয়েছে, আপনারা ওনাদের রেকর্ড চেক করলে বুঝতে পারবেন। তো আমি বললাম কী ধরনের? তো বললো যে এরকম। তো আমি বললাম যে স্যার আমি একটু সমস্যার মধ্যে আছি, সেই জন্য বিজ্ঞাপনটা দিতে আমাদের বাসার আশেপাশে, তো আমার একটা টিউশন লাগবে সেই জন্য। তো বলতে এটা কি সত্যি ঘটনা? তো আমি বললাম হ্যাঁ সত্যি আমার টিউশনই লাগবে, সেই জন্যই আমি এটা পোস্টার দিচ্ছি। শুধু এইটুকুই আমার থেকে শুনতে হতো, হ্যাঁ এইটুকুই শোনার ছিল। শোনার পরে উনি কোনো একটা পোস্ট এর আগে হয়ে গেছে, খবর প্রকাশ করছে, সেখান থেকে পুরোটা কপি পেস্ট করে নিয়ে এই খবরটা ছেড়েছে। আচ্ছা, এখন এই যে বিষয়টি এইভাবে ছড়ালো, আপনি আপনার জায়গায় আপনি ঠিক আছেন, আপনি বলছেন যে আমি আমার শুধু আশপাশের এলাকায় লেগে আছি যাতে আমি এখানে প্রাইভেটে পড়তে চাই, ফাইন, আপনার চিন্তাকে আমি এই জায়গায় সমর্থন করলাম। কিন্তু এইটার মধ্য দিয়ে মানে আজকে এসে এই যে 21 তারিখ থেকে আজকে 2 তারিখ, মোটামুটি 10 দিন 11 দিন হচ্ছে, এই 10, 11, 12 দিন আপনার কাছে মনে হচ্ছে না আপনি বাংলাদেশকে একেবারে গোটা বিশ্বের কাছে একেবারে মানে নিচু করে ফেলছেন? আপনার কাছে না, মনে হচ্ছে আমি এই উদ্দেশ্যে কখনোই পোস্ট দিইনি। আলমগীর ভাই, আপনার উদ্দেশ্য পোস্ট দেন আমি মেনে নিলাম, না, আমি এই উদ্দেশ্যে পোস্ট দিই না, কিন্তু আমি বাংলাদেশকে আপনি নিচু করলেন প্রধানমন্ত্রীকে কিনা? সবসময়ই ভালোবাসি, ওনাকে নিয়ে আমার ফেসবুকে লেখালেখি করি। সবই ঠিক আর আছে। তারপরে শেখ মুজিব সাহেবকে নিয়েও আমি অনেক লেখালেখি করি, এবং ওই বঙ্গবন্ধু শেখ মুজিবের জীবনের উপরে আমি রচনা প্রতিযোগিতায় 2টা বই পাইছি, এখন পর্যন্ত সেই বইগুলো আছে। হ্যাঁ, আমি আমি সবই মেনে ব্যক্তিগতভাবেই আমি আওয়ামী লীগ দলকে খুব ভালোবাসি। আচ্ছা, আপনি ভালোবাসেন, দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য আমি এটা করি না। কিন্তু হয়েছে কিনা আপনার কাছে এখন এসে একটু অপরাধবোধ কাজ করছে কিনা? পুলিশ সুপার মহোদয় কিন্তু আপনাকে বলেছে না। যে আপনি এটা নিচু মানসিকতার পরিচয় দিয়েছেন। আমি এটা দেওয়ালে পিঠ থেকে যাওয়ার জন্য এটা করছি, যে আমি ভাতই খেতে পাচ্ছিলাম না, সেই জন্য করেছি। আমি তো এত বড় একটা মানে বিষয়টা ভাইরাল হয়ে যাবে, এই বিষয়টা যে এত কিছু হয়ে যাবে, আমি তো এটা চিন্তা করি। আপনি তো ভাইরাল হচ্ছেন, না, আমি ভাইরাল হওয়ার জন্য এটা করি নাই। এই ছবিটা কে দিয়েছে প্রথম জানেন? আমি এই আপনার পরিচিত একজন এই ছবিটা প্রথম ফেসবুকে দিয়েছে, ঠিক আপনি জানেন? না, আমি জানি না, আমার পরিচিত কেউ দিছে এটা আমি জানি না, কারণ এটা কোনো পেজে একটা চলে গেছে। সে পেজে তো আপনার পরিচিত মানুষই তো দিয়েছে। না, বগুড়া শহরে আমি তো তাকে চিনি না। কোটি কোটি পোস্টার। হ্যাঁ, আপনি কি মনে করেছেন যে শুধুটা লেখার জন্য গিয়েছে? না না, পরিচিত কেউ আলমগীর ভাই, আমরা আপনার সমস্ত কথা আপনি যা বলছেন সবকিছুই হচ্ছে যে বিচার মানে তাল গাছ আমার বিষয়টা আপনি এরকম মানে আপনি কোনোটাই আপনি না, না। লেপ গরমকে আপনি মূলার ব্যাখ্যা দিলেন, আপনি ওই একটা মেয়ের না, না, ছবিকে- আমি বলি লেট মি ফিনিশ, আমি বলি। লেট মি ফিনিশ, আমাকে বলতে দেন। বুঝাচ্ছেন আমাকে বলতে দেন। আমার তো মূলা নিয়ে ছবি দিছি আমি, এটা নর্মাল তো পাদের ব্যাপারটাই বলি। না 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 না, লেপ গরম কাকে বলে? লেপ গরম কাকে বলে এখন এটা আপনার ধারণা। আমার ধারণা না, এখানে তো আরো অনেকগুলো মানুষ আছে। মানে আপনি- মূলা খেয়ে যে লেপ গরম কিভাবে হয় এটা তো আপনার মানে আপনার ফেসিয়াল এক্সপ্রেশন, আমি কমিউনিকেশনের ছাত্র, আপনি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র না? জি। আমি ফার্স্ট আমরা ফার্স্ট ক্লাস পাইনি, আমরা কমিউনিকেশন পড়েছি। আপনার ফেসিয়াল এক্সপ্রেশন উইথ মুলা, হ্যাঁ, এটা কি বোঝায়? এটা বাঙালি বোঝে, এটা আপনি বুঝে চাইছেন না মানে? না, না। আপনি আমাকে একটা জিনিস বুঝান যে আপনি গত 7-10 দিন ধরে পুরো বাংলাদেশকে, জি। আমার বগুড়া জেলাকে
আপনি সারা বিশ্বের সামনে ছোট করেছেন, এই জন্য আপনার অপরাধ বোধ হচ্ছে কিনা? না, আমি এটা নিজের থেকে কখনোই করি আমি না না, কোনো- আপনি কেন করবেন? ভোটটা আপনার হচ্ছে কি? আপনার বোধ হচ্ছে কিনা যে আমার দেশ আমার জন্য? আপনি বঙ্গবন্ধু সাহেবকে নিয়ে আপনি অনেক পড়াশোনা করেছেন, লিখেছেন, আপনার এই বোধটা হচ্ছে কিনা যে আমি সারা বিশ্বের কাছে আমার দেশকে ছোট করেছি? এটা আপনার মনে হচ্ছে কিনা, যেটা আমাদের পুলিশ সুপার মহোদয় বলেছেন? না এক কথাই বলুন। আপনি একবার বলবেন যে আপনার অপরাধ বোধ কাজ করছে কি না? আসলে এই জিনিসটা ছড়িয়ে পড়ার পরে এখন নেগেটিভ পজিটিভ তো দুটো দিকই আসবে। হ্যাঁ, এখন কেউ কেউ এটা পজিটিভ দিক দেখছে, কেউ কেউ নেগেটিভ দিক দিয়ে দেখছে। আসলে আবার এটা বাইরের দেশেও খবরটা চলে গেল। আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন সেটা সেটা আপনার দৃষ্টিভঙ্গি জানতে চাচ্ছি। আচ্ছা, আমি বলতেছি মানে এত ইরিটেট করে কথা বলার না, না, দরকার কেউ নেই। তো- এত ব্যাখ্যা দেওয়ার দরকার নাই তো ভাই, আমরা জানি আপনি ব্যাখ্যা চাওয়ার জন্যই আমার সাথে কথা না না, আমি আপনার সঙ্গে ব্যাখ্যা চাওয়ার জন্য আপনি টু দ্য পয়েন্টে কথা বলবেন। হ্যাঁ, টু দ্য পয়েন্টে টু কথা দ্য পয়েন্টে যে আপনি এই আমার 10-12 দিন ধরে আমার দেশকে সারা বিশ্বের সামনে আপনি ছোট করছেন করেছেন কিনা? ছোট করেছেন কিনা, এবং সেই ছোট করার জন্য আপনার অপরাধবোধ কাজ করে কিনা? ইন্টারনেটের যুগ, সব জায়গায় ছড়িয়ে পড়ছে, এটা খবরও হয়ে গেছে। এখন আমার আসলে এখানে আমারও কিছুটা হয়তো বা আরো একটু সচেতন হওয়া দরকার ছিল, যে এভাবে পোস্টার না ছাপিয়ে আরো কয়েকদিন দেখা উচিত ছিল। হ্যাঁ, তো হঠাৎ করে এরকম আমার মানে মাস্টার শেষ করার পরে আবার চাকরিও বয়সও শেষ হয়ে গেল, সেই দিকটা থেকে আমার ভিতরেও একটা ছোটখাটো ডিপ্রেশন চলে আসছে যে চাকরি বাকরি হচ্ছে না। কারণ এই দিকটা থেকেই হয়তো বা আমি এই পোস্টারটা লাগিয়েছি, তারপরে ভাইরাল হয়ে গেল, দেশ বিদেশে এটা ছড়িয়ে পড়লো। তার মানে আপনার অপরাধ বোধ হচ্ছে না? দাঁড়ান আমি বলি, আচ্ছা আচ্ছা আমাকে বল। বুঝিয়ে একটু বলতে দেন। আচ্ছা বল। তো এটা আসলে ছড়িয়ে পড়লো সব জায়গায়, এবং বিভিন্ন মানুষ বিভিন্নভাবে উপস্থাপনা করলো। আমাদের দেশেরও আসলে এটা একটা ভাবমূর্তিটা নষ্ট হওয়ার মতোই হলো, যে শুধুমাত্র ভাতের বিনিময়ে একজন পোস্ট দিচ্ছে। আবার এখানে সরকারি দলেরও একটা কেউ কেউ মানে তাদের মতে ওখানে তুলে ধরছে যে সরকারি দলের এটা একটা ব্যর্থতা যে একজন পোস্ট গ্রাজুয়েট ভাত পাচ্ছে না। আমি আসলে কিন্তু এই মানে সেন্স থেকে এই পোস্টারটা লাগাই, কারণ সরকারি দল অবশ্যই ওনারা খুব পজিটিভ, খুব ভালোভাবে ওনারা আগাচ্ছে। হ্যাঁ, তো আমি ব্যক্তিগত দিক দিয়ে যে অনেকেই বলতেছে যে আপনি কেন মানে অন্যান্য কাজ করতেছেন না, অন্যান্য কাজ করলে রিক্সা চালালেও তো আপনি ভাত খেতে পারেন বা অন্য ইনকাম করেও ভাত খেতে পারেন। হ্যাঁ, তো আমি এর আগে ফুলের দোকানে ফুলও বিক্রি করছি, হ্যাঁ আমরা জেনেছি। তারপরে ফুচকার দোকানে ফুচকাও বিক্রি করছি। হ্যাঁ, তো কোথায় চাকরি করলে কি করলে আমি টাকা পাবো বা খেতে পারবো এই জিনিসটা আমি জানি। আমি শুধুমাত্র টিউশনের বিনিময়ে ভাত চাইছি, টিউশনিটা একটা কর্ম আমি মনে করি। ভাইয়া আমরা সবাই ভাতের জন্য কাজ করি। আপনি আমাকে একটু বলেন, এই যে বাংলাদেশটাকে আপনি নিজেও বুঝতে পারছেন বাংলাদেশটাকে ছোট হয়ে গেছে বাংলাদেশ, আপনি করেন, আমি আপনাকে দোষ দিচ্ছি না, আপনি শুধুমাত্র ওই বিজ্ঞাপনটা ছাপিয়েছেন, কিন্তু বাংলাদেশ যে ছোট হয়ে গেল এই অপরাধ বোধটা এখন তৈরি হচ্ছে কিনা? আপনি ওটা না করলে তো বাংলাদেশ এই জায়গায় যেত না। বাংলাদেশ আমি আমার গলিটাই লাগাইছি। এখন আপনারা মানে যারা এই পোস্টটা করেছে আসলে এটা ভাইরাল করেছে, এখানে আমার নিজেরও একটা ভুল আছে যে এটা করা ঠিক হয়নি আসলে, যে এত দূর চলে যাবে, এত দূর চলে গিয়ে একটা দেশের উপরেও মানে প্রভাব আসবে এরকম একটা ব্যাপার। তো এটা আমার নিজেরও একটা ছোটোখাটো ভুল। আবার যারা এটাকে অন্যভাবে নেগেটিভভাবে দেখিয়েছে ওনাদেরও একটা ভুল, ওনারা আমার সাথে কথা বলে মানে ছোটোখাটোভাবে মানে এটা শেষ করে দেওয়া উচিত ছিল। এখন ওনারা যে কোনোভাবে এটাকে মানে ইস্যু করার জন্য যে যেখানে পারছে খবর ছড়িয়ে দিচ্ছে। আপনি তো বিশেষ কিছু ব্যক্তির সাথে যোগাযোগ করেন, সবার সাথে তো আপনার যোগাযোগ করেন না, না। আমি বিশেষ কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করি না। আমার ফোনটা দেখেন, এই না পর্যন্ত না, ফোন বন্ধ আছে, ফোন বন্ধ থাকবে, এটা স্বাভাবিক, কারণ খুলছি কি এই, আলমগীর সাহেব, কল আসছে। কথা বলার জন্য আলমগীর ভাই, হ্যাঁ। ফোন এটা স্বাভাবিক, আপনি যেটা বলছেন না, ফোন যেহেতু আপনার নাম্বার ভাইরাল হয়ে গেছে, হ্যাঁ, একটু সময় নাম্বার প্রচুর ফোন আসবে। 231টা কল আসছে, তো আমি কিভাবে কি করবো? হ্যাঁ, এখন এই যে কারণে বললো না কেন? আপনি অনেকগুলো চাকরির অফার পেয়েছেন, এর মধ্যে এরকম কয়টা চাকরির অফার না, পেয়েছেন? অনেকগুলা চাকরির অফার পাইনি, কারণ আমার ফোনটাই বন্ধ আছে। তো আমাকে কল করা হয়েছিল গার্মেন্টস সেক্টর থেকে, দু এক জায়গা থেকে, যে আপনি গার্মেন্টসে জয়েন করবেন কিনা। তা আমি বললাম যে স্যার আমি তো কোয়ালিটি পোস্টে চাকরি করেছি, তো কোয়ালিটি পোস্টে চাকরি করলে আমার আরও 20-22টা অ্যাপ্লাই করা আছে, তো ওই চাকরিগুলোর পরীক্ষা আমি দিতে পারবো না। আমি আসলে এখনও পড়াশোনা করতেছি, তো আমি এমন কোনো একটা চাকরি খুঁজবো যেখানে চাকরি করেও যেন আমি পরীক্ষাগুলো দিতে পারি, এটা একটা। আর অনেকে আমাকে সেলসম্যানের অফার করেছে মার্কেটিংয়ের বিষয়টা। হ্যাঁ, তো মার্কেটিংয়ের বিষয়টা ওনাদের আমি এইভাবেই বলেছি যে মার্কেটিংয়ে চাকরি করলে আমি তো পড়াশোনা করতে পারবো। আমি আসলে আমার টিউশনের বিনিময়ে শুধুমাত্র মানে চলার জন্য আমি আসলে টিউশনি যাচ্ছি, যে চলাফেরা করে খাওয়া দাওয়ার পরে আমি তো আরও পরীক্ষা দেবো,
আমি তো আশাবাদী, আমি তো চাকরি পাবো। না, আপনি আশাবাদী থাকেন, আপনার আশা পূরণও